2007 সালে আই লাভ ইউ, 2009 সালে প্রেম আমার সিনেমার কথা মনে আছে? মন চায় শুধু সেই কথা বলতে, মন চায় শুধু একসাথে চলতে। একটা মিষ্টি মেয়ে যার হাসিতে সেই সময় গোটা বাংলা যুব সমাজ ফিদা হয়েছিল। হ্যাঁ, পায়েল সরকারের কথাই বলছি। শ্রাবন্তী, মিমি এবং শুভশ্রীর সমসাময়িক হয়েও এবং অভিনয়ে যথেষ্ট দক্ষতা থাকা সত্ত্বেও পায়েল সরকার কেন টলিউডের নাম্বার ওয়ান বা লিডিং হিরোইন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারলেন না? তিনি এক ইন্টারভিউতে বলছে এক প্রযোজক তাকে কাজ দেওয়ার জন্য যৌন সুবিধা দেওয়ার দাবি করেছেন। একজন পার্টিকুলার প্রোডিউসার আমাদের ইন্ডাস্ট্রিতে he wanted certain things from me. You mean sexual favors? Yes, of course. এবং সেই প্রযোজক নাকি তাকে বলেছে তার কেরিয়ার ধ্বংস করে দেবে। এই সব জিনিসই চলছিল সেই সময়। কি এমন ঘটেছিল পর্দার পিছনে? কেন আজ তাকে বলতে হচ্ছে যে লুক সেটের জন্য বাড়ি থেকে বেরোনোর সময় তাকে ফোন করে প্রজেক্ট থেকে বাদ দেওয়া হয়? এটা কি শুধু তার ভুল স্ক্রিপ্ট নির্বাচন, নাকি এর পিছনে রয়েছে টলিউডের কুখ্যাত ক্যাম্প পলিটিক্স এবং রাজ্য রাজনীতির এক অদৃশ্য প্রভাব? আজকের এই ডিটেলস কেস স্টাডি ভিডিওর মাধ্যমে পায়েল সরকারের কেরিয়ারের শুরু থেকে আজকের দিন পর্যন্ত প্রতিটি স্তর বিশ্লেষণ করব, তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। লাস্ট মোমেন্টে আই ওয়াজ রিপ্লেসড। আমি স্ক্রিপ্ট শুনতে বাড়ি থেকে বেরোচ্ছি, আমাকে তখন বলা হলো যে আজকে এটা হচ্ছে না। ইফ সামওয়ান ইজ টু ইন্টিমিডেটেড বাই ইউ, দ্যাট পারসন উইল নট কাস্ট ইউ। ইন্ডাস্ট্রি সম্পূর্ণ একটি শাসক দলের দ্বারা ডিক্টেটেড। বোঝে না সে, বোঝে না। একটা কথা বলছি, কেন বলতে পারেন? পরের বার যদি কোনো পায়েল সরকারের ক্যারিয়ারের শুরুটা কিন্তু কোনো ফ্লপ মুভি দিয়ে হয় না। প্রথমেই তার একটা মুভি আসে প্রসেনজিতের সাথে শুধু তুমি, সেখানে কিন্তু সে একটা সাইড রোলে অভিনয় করেছিলেন। আসলে বাবা মারা যাওয়ার পর থেকে দাদামণি সবকিছু সামলাচ্ছে। তারপরে 2007 সালে রবি কনেগের দ্বারা পরিচালিত একটি রোমান্টিক ড্রামা চলচ্চিত্র আসে আই লাভ ইউ মুভি, যেই মুভিটা কিন্তু সেই সময় খুব ভালো চলেছিল এবং মুভিটির প্রত্যেকটা গানই তো ব্লকবাস্টার মানে চার্ট বাস্টার ছিল। যখন মন মানে না, একটা কথা, আই লাভ ইউ টাইটেল ট্রাক, চল রে ভাই, দূরের ওই পাহাড়, মানে প্রত্যেকটা গানই কিন্তু ব্লকবাস্টার ছিল। দূরে ওই পাহাড় মিশেছে নীল আকাশে। মন মানে না। এবং তারপরে 2009 সালে রাজ চক্রবর্তীর দ্বারা পরিচালিত একটি অ্যাকশন রোমান্টিক ড্রামা ফিল্ম আসে প্রেম আমার। এই মুভিটি তার পুরো ফিল্মি ক্যারিয়ারই চেঞ্জ করে দিয়েছিল। 2 কোটি টাকা বাজেটের মুভিটি বক্স অফিসে 9.80 কোটি টাকা কালেকশন করে এবং মুভিটি সেই সময় ওয়ার্ল্ড টাইম ব্লকবাস্টার হয় এবং মুভিটির প্রত্যেকটি গানই তো চার্ট বাস্টার হয়। যেমন প্রেম আমার টাইটেল ট্র্যাক, বোঝে না সে, বোঝে না। বোঝে না সে, বোঝে না। তারপর 2012 সালে আরেকটি রোমান্টিক ড্রামা চলচ্চিত্র আসে রাজ চক্রবর্তীর দ্বারা পরিচালিত বোঝে না সে, বোঝে না। এই মুভিটিতে আবির চ্যাটার্জি এবং পায়েল সরকারের যে জুড়িটা ছিল সেটাও কিন্তু খুব ভালোই চলেছিল। মুভিটিতে অন্যদিকে সোহম চক্রবর্তী এবং মিমি চক্রবর্তী ছিল। দুটো গল্পকে শেষ পর্যন্ত টানা হয়েছিল এবং এই মুভিটিও সেই সময় খুব ভালোই চলেছিল। মুভিটির কিছু গানও তো খুব ভালোই চলেছিল। ভগবান ভগবান ফেলেছে এনেকা পালা। এবং মুভিটি বক্স অফিসে খুব ভালো চলে এবং এই সময় পায়েল সরকার ছিল টলিউডের অন্যতম সেরা ফেস, মানে টপ হিরোইনদের মধ্যে একদিকে যাচ্ছিল। তার একটা গার্ল নেক্সট ডোর ইমেজ তৈরি হয়েছিল যা সাধারণ দর্শকের সাথে খুব সহজেই কানেক্ট করত। কিন্তু ঠিক এখান থেকে শুরু হলো প্রথম সমস্যা, টাইপ কাস্টিং। পায়েলের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ালো তার ওই কিউট ইমেজটাই। যখন শুভশ্রীর চ্যালেঞ্জ বা পরাঞ্জয় জলিয়ারের মতো সিনেমা গ্ল্যামারাস লিড করছেন কিংবা শ্রাবন্তীর অমানুষ বা দেওয়ানাতে ইমোশনাল হেভিওয়েট রোল করছেন, পায়েল আটকে গেল সেই একই ধরনের চরিত্রে। আপনারা লক্ষ্য করে দেখবেন এর ফলে পায়েল প্রচুর মাল্টি স্টারার সিনেমাতে সই করতে শুরু করলেন। লে হালুয়া, লে, বাওয়ালি আনলিমিটেড, জামাই চাষবি, জিও পাগলা, এই সিনেমাগুলোই বক্স অফিসে হয়তো কিছুটা কালেকশন করেছে, কিন্তু এখানে পায়েল ছিলেন 4-5 জন তারকাদের মধ্যে একজন। তার স্ক্রিন প্রেজেন্স কমে গেল। একজন লিডিং হিরোইন হিসাবে নিজের কাঁধে ভর করে সিনেমা টানার যে সুযোগ সেটা তিনি পাচ্ছিলেন না বা তাকে দেওয়া হচ্ছিল না। এর পাশাপাশি যখন টলিউডে কন্টেন্ট ড্রিভেন সিনেমার যুগ শুরু হলো, সৃজিত মুখার্জি, শিবপ্রসাদ, নন্দিতা বা কৌশিক গাঙ্গুলির হাত ধরে, তখন পাওলি ধাম বা স্বস্তিকা মুখার্জির মতো অভিনেত্রীরা সেই জায়গাটা দখল করে নিলেন। পায়েল না পারলেন পিওর গ্ল্যামারাস কমার্শিয়াল লিড ধরে রাখতে, না পারলেন প্যারালাল বা আরবান সিনেমায় নিজের শক্তপোক্ত জায়গা বানাতে। এবার আসি সেই কথায় যা টলিউডের ওপেন সিক্রেট, ক্যাম। আমরা সবাই জানি টলিউড মূলত কয়েকটি বড় প্রযোজনা সংস্থার দ্বারা নিয়ন্ত্রিত। একটা সময় পায়েল এসবিএফ এর অন্যতম পছন্দের মুখ ছিলেন, কিন্তু ইন্ডাস্ট্রিতে যখন মিমি চক্রবর্তী, নুসরাত জাহানের উত্থান হচ্ছে তখন প্রযোজনা সংস্থাগুলো
মিডিয়াগুলির ফোকাস শিফট হতে শুরু করে। পায়েলের একটা বড় দুর্বলতা ছিল তার পিআর বা পাবলিক রিলেশন। আজকের দিনে শুধু ভালো অভিনয় করলেই হয় না, ইন্ডাস্ট্রির পাওয়ারফুল লোকেদের গুড বুকেও থাকতে হয়, অ্যাগ্রেসিভ নেটওয়ার্কিং করতে হয়। পায়েল বরাবরই একটু লো প্রোফাইল মেনটেন করতেন। যখন তার সমসাময়িকরা নিজেদের ব্র্যান্ড বিল্ডিং নিয়ে ব্যস্ত, পায়েল তখন শুধু চুপচাপ নিজের কাজ করে বাড়িতে ফিরতেন। ফলে ধীরে ধীরে বড় ব্যানারগুলো তাকে ফার্স্ট চয়েস থেকে সেকেন্ড চয়েসে নামিয়ে দিল। এরপর আসে 2021 সাল। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ঠিক আগে একটা হাওয়া উঠেছিল যে টলিউডের অনেক তারকারা বিজেপিতে যোগ দিচ্ছেন। 25শে ফেব্রুয়ারি 2021 পায়েল সরকারও বিজেপিতে যোগ দিলেন এবং বেহালা পূর্ব কেন্দ্র থেকে টিকিট পেলেন। কিন্তু নির্বাচনে তৃণমূলের রত্না চট্টোপাধ্যায়ের কাছে তিনি হেরে যান। আর এই হারের পরে শুরু হয় আসল খেলা। টলিউডের সাথে শাসক দলের ঘনিষ্ঠতা কারোর অজানা নয়। নির্বাচনের পরেই দেখা গেল যে সমস্ত তারকারা বিরোধী দলের সাথে যোগ দিয়েছিলেন তাদের কাজের সংখ্যা হঠাৎ করে কমতে শুরু করে। পায়েল সরকারও ব্যতিক্রম হলেন না। যে ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়াটা ট্যালেন্টের পাশাপাশি কে কোন দলে ঝুঁকে আছে তার উপর নির্ভর করে, সেখানে একজন বিরোধী দলের নেত্রী হয়ে লিড রোল পাওয়াটা পায়েলের জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। প্রযোজকরা তাকে নিয়ে রিস্ক নিতে চাইলেন না, পিছনে অন্য কোনো মহল থেকে যদি চাপ আসে। আর এই সমস্ত জল্পনায় সত্যি প্রমাণিত হলো 2026 সালের মে মাসে। পায়েল সরকার নিজে ক্যামেরার সামনে এসে যে কথাগুলো বললেন তা শুনে টলিপাড়ায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পায়েল স্পষ্ট অভিযোগ করে যে পলিটিক্স করার জন্য তাকে টলিউড থেকে একঘরে করে দেওয়া হয়েছে। আপনারা ভাবুন তো, একজন সিনিয়র অভিনেত্রীকে লুক সেটের জন্য বাড়ি থেকে বেরোনোর সময় প্রোডাকশন হাউস থেকে ফোন করে বলা হচ্ছে আপনাকে আর দরকার নেই। এর চেয়ে বড় অপমান একজন শিল্পীর কাছে আর কি হতে পারে। লাস্ট মোমেন্টে আই ওয়াজ রিপ্লেসড। আমি স্ক্রিপ্ট শুনতে বাড়ি থেকে বেরোচ্ছি, আমাকে তখন বলা হয় যে আজকে এটা হচ্ছে না। তিনি এও জানিয়েছেন যে গত কয়েক বছরে তাকে টলিউডে কোনো প্রিমিয়ার বা ফিল্ম ইভেন্টে ডাকা হয়নি। ইন্ডাস্ট্রির একাংশ রটিয়ে দিয়েছিল যে পায়েল আকাশ ছোঁয়া পারিশ্রমিক চাইছে, তাই তাকে নেওয়া হচ্ছে না। পায়েল এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন পারিশ্রমিক নিয়ে আলোচনা জায়গাতে তো তাকে যেতেই দেওয়া হয়নি, পুরোটা ছিল একটি সিস্টেমেটিক বয়কট। পায়েল সরকার এক প্রযোজককে নিয়ে এক অস্বস্তিকর অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি প্রযোজকের নাম না দিয়েই বলে যিনি তার কাছে যৌন সুবিধা দাবি করেছিলেন, কিন্তু তিনি সেটা প্রত্যাখ্যান করার পর সেই প্রযোজক তার কেরিয়ার ধ্বংস করার চেষ্টা করেন এবং টুইটারে তাকে প্রকাশ্যে হেনস্থা করেন। পুরুষতান্ত্রিক এবং অনেক ক্ষেত্রেই উগ্র পৌরুষে ভরা এই ইন্ডাস্ট্রিতে না বলতে পারা, নিজের সীমানা নির্ধারণ করা এবং আত্মসম্মান বজায় রাখার গুরুত্বের ওপর তিনি জোর দিয়েছিলেন। এবং টলিউডের এই ব্যান কালচার এতটাই জঘন্য হয়ে উঠেছিল যার কারণে পলিটিক্সের দ্বারা যারা যেই পলিটিক্স করতো, কেউ বিজেপি কেউ তৃণমূল, যারা শাসক দলের বিরোধী থাকতো তাদেরকে কাজই দেওয়া হতো না। এই ব্যান কালচারই যোগ্য শিল্পীদের সৃজনশীল যোগ্যতার বাইরে অন্যান্য কারণে কোণঠাসা বা একঘরে করে দেওয়া হতো। তাহলে এই পুরো ভিডিওটা থেকে কি বুঝতে পারলাম? পায়েল সরকার হিরোইন হিসেবে প্রতিষ্ঠিত না হওয়ার পিছনে কোনো একটা কারণ দায়ী নয়। শুরুটা হয়েছিল টাইপ কাস্টিং বা ভুল স্ক্রিপ্ট নির্বাচন দিয়ে, এরপর যোগ হলো দুর্বল পিআর এবং লবি পলিটিক্স, এবং কফিনে শেষ পেরেকটা পুঁতে দিয়েছিল তার রাজনৈতিক সিদ্ধান্ত। তবে পায়েল কিন্তু হাল ছাড়েনি। বড় পর্দার মেইনস্ট্রিম কমার্শিয়াল সিনেমা ভালো ফলাফল না করতে পারলেও ওটিটি প্ল্যাটফর্মে তিনি দারুণ কাজ করছেন। শব্দজব্দ, শরতের আজ এবং কাটায় কাটায়ের মতো ওয়েব সিরিজে তিনি বুঝিয়ে দিয়েছেন অভিনেত্রী পায়েল সরকার এখনো ফুরিয়ে যাননি। পায়েল সরকারের এই ফিল্মি ক্যারিয়ার নিয়ে তোমাদের কি মতামত রয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। ভিডিওটা একটু ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিও যাতে ভিডিও আপলোড করলে সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। দেখা হচ্ছে পরের এক নতুন ভিডিওতে। বাই।